শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। নীরব ভালোবাসার আগুন, পর্ব ১৬। দেখতে দেখতে ২ মাস কেটে গেল। এই ২ মাসে সারিনা একবারও মেহেরানকে কল দেয়নি। কল দেবে কিভাবে? আগেই তো মেহেরানকে ব্লক করে রেখেছে। নিজের সাথে নিজেই যুদ্ধ করেছে এই সময়টাতে। বারবার নিজেকে বুঝিয়েছে মেহেরান তাকে ভালোবাসে না। কথা বলার তৃষ্ণায় মরে গেলেও সে কল দেবে না। এই কথাগুলো নিজের মনে গেঁথে শপথ করেছিল সারিনা। অন্যদিকে মেহরান অপেক্ষায় ছিল। ভাবছিল রাগ কমলে সারিনা নিশ্চয়ই কল দেবে, কিন্তু কল আসেনি। একদিন নিজেই কল দিতে গিয়েছিল মেহরান। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ব্লক করা অলরেডি। মেহরান ঠোঁটের কোণে একটা হাসি টেনে মনে মনে বলছিল, ম্যাডাম তাহলে সত্যি সত্যি রেগে গেছেন। এই ২ মাসে মেহরান আর সারিনার মধ্যে কোনো যোগাযোগ নেই। কথা বলা তো দূরে থাক, একবার নামটুকুও স্ক্রিনে ভেসে ওঠেনি। অন্যদিকে মাহবুব শিকদারকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এখন উনি মোটামুটি সুস্থ। মেহিকার মিতালিও ফিরে এসেছে। এভান এখনো নিজের মনের কথাটা মিতালিকে বলতে পারেনি। মিতালিও কিছু বলেনি। ওই দিনের পর থেকে সুমাইয়াকে আর দেখা যায়নি। রূপা আর মিষ্টি নিজেদের মতো করে আছে। মাঝে মাঝে সারিনার সাথে দেখা করতে আসে। সবকিছু যেন আগের মতো স্বাভাবিক চলতে লাগলো। কিন্তু রোমানা শেখ, তিনি এখনো গভীর রাতে চুপচাপ কাঁদেন মেয়ের জন্য। অন্যদিকে সুমাইয়ার জীবন এখন একেবারে অন্য দেশে। শেখবাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় ফয়সাল আর সুমাইয়া নরওয়েতে চলে যায়। ফয়সালের আসল বাড়ি নরওয়েতে। মা বাবা বোন সবাই সেখানেই থাকে। বড় ভাই রাশিয়াতে থাকে বেশিরভাগ সময়। ফয়সাল সুমাইয়াকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম ১ মাস খুব কষ্টে কেটেছে সুমাইয়ার। নতুন দেশ, নতুন মানুষ, ভাষা বোঝে না, পরিবেশ চেনে না। কিন্তু ধীরে ধীরে ফয়সালের মা নাফিসা মল্লিকের সাথে সুমাইয়ার ভালো সম্পর্ক তৈরি হয়। প্রথম দেখাতেই ছেলের বউ হিসেবে সুমাইয়াকে ভালো লেগে যায় নাফিসা মল্লিকের। খুব যত্ন করেন, খুব আদর করেন। ফয়সালের পরিবারের মানুষগুলো হলো বাবা রায়হান মল্লিক, মা নাফিসা মল্লিক, বড় ভাই রেদওয়ান মল্লিক, আর বোন নুসরাত জাহান মল্লিক। নুসরাত খুব একটা কথা বলে না, সবসময় গোমরা মুখ করে থাকে। সুমাইয়ার সাথে তেমন কথা হয় না। সুমাইয়াও প্রয়োজন ছাড়া কথা বলে না, তবুও মোটামুটি সবাইকে ভালো লাগে সুমাইয়ার। শ্বশুর রায়হান মল্লিককে দেখে খুব ভালো মানুষ বলেই মনে হয়। সবসময় আম্মু বলে কথা বলে সুমাইয়ার সাথে। রেদওয়ান সম্পর্কে ভাসুর লাগে সুমাইয়ার। সবসময় মাথা নিচু করে কথা বলে, কিন্তু সময়ের সাথে লোকটাকে কেমন যেন অন্যরকম লাগে, ভালো লাগে না। একদিন খাবার টেবিলে হঠাৎ রেদওয়ান বলে বসে, তোর কোনো শালি আছে নাকি? তোর বউ তো মাশাআল্লাহ দেখতে অনেক হট। এই কথা শুনে সঙ্গে সঙ্গে রেগে যায় ফয়সাল এবং বলল, ও তোমার ছোট ভাইয়ের বউ লাগে। সম্মান দিয়ে কথা বলবা ভাইয়া, আমার শালি আছে, খুব রাগী, ছোট হলেও ঝাল বেশি। রেদওয়ান হেসে বলে, বাহ, বিশ্লেষণ গুণ শুনেই তো ক্রাশ খাওয়ার অবস্থা। দেখলে কি অবস্থা হতো। ফয়সাল কড়া গলায় বলে, আমার শালির দিকে চোখ দেওয়ার দরকার নাই প্লিজ। সুমাইয়া চুপচাপ সব শুনছিল। পুরো কথার মানে বুঝতে পারছিল না। এই দেশের ভাষা এখনো ঠিকভাবে বোঝে না। যেটুকু বোঝে ফয়সাল বুঝিয়ে দেয়। শাশুড়ি নাফিসা মল্লিক কিছু বললে ফয়সাল বাংলা ভাষায় বুঝিয়ে দেয়, তখন সুমাইয়া উত্তর দেয়। এভাবে দিনগুলো চলতে থাকে। আগের থেকে একটু ভালো হতে শুরু করে সুমাইয়া আর ফয়সালের জীবন। ফয়সাল যেমনটা খারাপ ভাবছিল তেমন খারাপ মানুষ না। সময়ের সাথে সেটা বোঝা যায়। নরওয়েতে রাত প্রায় ১১টা। বাইরে ভারী বরফ পড়ছে। চারদিক সাদা হয়ে গেছে। রাস্তার লাইটগুলো বরফের ভেতর দিয়ে ঝাপসা আলো ছড়াচ্ছে। জানালার কাছে টুপটাপ করে বরফের শব্দ। পুরো শহরটা নিস্তব্ধ। কেবল ঠান্ডা আর নীরবতা। এই সময়ে সুমাইয়া ফয়সালকে বলল, আমার রেজাল্ট কিছুদিনের মধ্যে দিবে। আমি বাংলাদেশে যেতে চাই। ওখান থেকেই পড়াশোনা করতে চাই। ফয়সাল এক মুহূর্তও ভাবল না, কারণ সে বুঝতে পারছে সুমাইয়া আস্তে আস্তে তার প্রতি নরম হচ্ছে। আগের মতো চুপচাপ না, এখন তার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। এটাই ফয়সালের জন্য অনেক বড় প্রাপ্তি। সে হেসে বলল, তুমি যেমনটা চাও তেমনটাই হবে বেবি। আমরা কালকেই বাংলাদেশে ব্যাক করব। এই কথা বলে ফয়সাল শুয়ে পড়ল সোফায়। সুমাইয়া শুয়ে রইল খাটে। বাইরে বরফ পড়ছে, ভেতরে জমে আছে না বলা অনেক কথা। আজ রূপার জন্মদিন। রূপা মিষ্টি, মিতালি আর সারিনাকে ট্রিট দিয়েছে একটা রেস্টুরেন্টে। সবাই অলরেডি রেস্টুরেন্টে পৌঁছে গেছে। শুধু সারিনাই এখনো আসেনি। মিতালি ফোন ফোন দিল। কিরে সারা, তুই কই? ও
ওপাশ থেকে সারিনা বলল, 10 মিনিটের মধ্যেই আসতেছি, তোরা একটু অপেক্ষা কর। রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামালো সামিয়ান। সারিনাকে নামিয়ে দিয়ে হেলমেট খুলতে খুলতেই চোখে পড়ল ওর হাতে ধরা সুন্দর করে প্যাক করা একটা বক্স। কালকে রাতে সারিনা বলেছিল আজ রূপার জন্মদিন। অনেক ভেবেচিন্তে ঠিক করেছিল রূপাকে একটা ফোন গিফট করবে। অনেক দিনের জমানো টাকা ছিল সারিনার। নিজের জন্য কিছু না কিনে বান্ধবীর জন্য গিফট নেওয়ার আনন্দটাই আলাদা। সমস্যা একটাই ছিল, কোথায় ভালো ফোন পাওয়া যায় সেটা সারিনা জানতো না। তাই শেষমেশ সামিয়ানের সাহায্য নিয়েছিল। সামিয়ান নিজেই সারিনাকে নিয়ে মার্কেটে গেছে, ভালো মানের একটা ফোন কিনে সুন্দর করে প্যাকেজিং করিয়েছে। তারপর সরাসরি রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাইক থেকে নামার সময় সামিয়ান বলল, তোদের খাওয়া দাওয়া শেষ হলে আমাকে কল দিস, আমি এসে নিয়ে যাব। সারিনা হেসে বলল, ভাইয়া তুমিও আসো না। সামিয়ান মাথা নেড়ে বলল, আমার কাজ আছে। এই কথাটা বলেই বাইক স্টার্ট দিয়ে চলে গেল। সারিনা রেস্টুরেন্টে ঢুকতে যাবে, ঠিক তখনই চোখ পড়ল পাশের দোকানের সামনে একটা বাইক দাঁড় করানো, আর সেই বাইকের সামনে দাঁড়িয়ে আছে তানভীর। তানভীরকে দেখে একটু থমকে গেল সারিনা, তারপর নিজেই ওদিকে এগিয়ে গেল। তানভীরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তানভীর চমকে পাশে তাকালো। হঠাৎ করে সারিনাকে দেখে একটু অবাকই হলো। ওয়ালাইকুম আসসালাম, এখানে কি করেন? সারিনা শান্ত গলায় বলল, রূপার জন্মদিন, আমাদের ট্রিট দিয়েছে ওই রেস্টুরেন্টে ঢোকার আগে আপনাকে দেখলাম, তাই এদিকে আসলাম। তানভীর কিছু বলার আগেই সারিনা একটু সিরিয়াস হয়ে বলে উঠল, আপনার সাথে আমার যে ডিল হয়েছে ওইটা ক্যান্সেল ভাইয়া। তানভীর হালকা অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে ভাবি? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? সারিনার চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল। সে সরাসরি বলল, আমাকে ভাবি ডাকবেন না, আজ থেকে নাম ধরে ডাকবেন। আর আপনার ভাইয়ের সাথে আমার সব সম্পর্ক শেষ। কথাটা বলেই সারিনা একপাশে মুখ ফিরিয়ে নিল। তানভীর কিছু বলার আগেই স্মৃতির পর্দা ধীরে ধীরে পিছনে ফিরে গেল। 2 মাস আগের কথা। সারিনার তখন এক্সাম চলছিল। পরীক্ষা দিতে যাওয়ার পথে হঠাৎই রাস্তায় তানভীরকে দেখতে পায় সারিনা। সারিনার পাশে তখন ছিল সুমাইয়া। সারিনা হঠাৎ থেমে সুমাইয়াকে বলল, তুই ক্লাসে যা, আমি আসতেছি। সুমাইয়া কিছু না বলেই চলে যায়, আর সারিনা দৌড়ে গিয়ে দাঁড়ায় তানভীরের সামনে। হাঁপাতে হাঁপাতে বলে, ভাইয়া আপনার একটা হেল্প লাগবে। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলে, কি হেল্প লাগবে ছোট আপু? এ কথা শুনে সারিনা ভ্রু কুঁচকে বলল, আমাকে আপু ডাকবেন না, আমাকে ভাবি ডাকবেন। তানভীর অবাক হয়ে তাকাতেই সারিনা তখন নিজেই বুঝিয়ে বলল, আপনি বুঝেন নাই, আমি বুঝাইয়া বলি। আপ- আমি আপনার ভাইকে ভালোবাসি, আর সে আমাকে ভালোবাসে। এই সূত্রে আমি আপনার ভাবি। তানভীর মাথা দুলিয়ে হেসে বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, এখন কি বলেন, কি হেল্প লাগবে? ঠিক তখনই স্কুলের ঘন্টা পড়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হবে। সারিনা একটু অস্থির হয়ে বলল, ভাইয়া আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু এখন এক্সাম শুরু হয়ে যাবে। এখন কি করব? তানভীর ভেবে বলল, আমি এমনিতেই একটু কাজ নিয়ে এখানে এসেছি। আপনি এক্সাম হল থেকে বের হয়ে আসেন, তারপর সব কথা বলবেন। আমি এখানেই থাকবো। সারিনার মুখে তখন একটু স্বস্তি আসে। সারিনা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যেন বের হয়ে আপনাকে এখানেই পাই। তানভীর হেসে বলল, আচ্ছা ঠিক আছে ভাবি। এক্সাম পুরোপুরি শেষ হয়নি। এখানে কিছু শিক্ষার্থী ক্লাসরুমে বসে পরীক্ষা দিচ্ছে। সারিনা আজকে বেশিরভাগ সারিনার আজকে বেশিরভাগ প্রশ্নই কমন পড়েছিল। তাই সবার আগেই পরীক্ষা শেষ করে একা একাই বেরিয়ে আসে সে। গেট পর্যন্ত আসতেই চোখে পড়ে তানভীরকে, এবং ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সারিনা আবার এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। তানভীর হেসে বলল, ভাবি বলেন, আপনার কিভাবে হেল্প করব? সাইনা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি এখন যতগুলো কথা বলবো সব মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে আপনাকে একটা প্রমিস করতে হবে। তানভীর একটু অবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। সারিনা এবার আরো স্পষ্ট করে বলল, আমি এখন যা বলবো এই কথাগুলো আপনি আপনার ভাইকে বলতে পারবেন না। তানভীর একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা বলবো না। কিন্তু সারিনা জানতো না এই পুরো কথোপকথন অন্য একজনও শুনতেছে। ব্লুটুথে কানেক্টেড থাকা সেই আগন্তুক। সারিনা এবার একদম সিরিয়াস হয়ে বসলো, গলায় দৃঢ়তা এনে বলল, বর্তমান সময়ে বিয়ের সম্পর্ক ঠিক করে টিকে না, আর সেখানে প্রেমের সম্পর্ক টিকা তো স্বপ্ন। এমনিতেই আপনার ভাই যেন কেমন যেন আমাকে ইগনোর করে, ঠিকমতো কথা বলে না। তাই আমি একটা প্ল্যান করেছি। তানভীর চুপচাপ সারিনার দিকে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করছে সে ঠিক কি বলতে চায়। সারিনা সোজাসুজি বলে ফেলল, "আপ- আপনি আমাকে আর আপনার ভাইকে একসাথে কট খাওয়াবেন।" এই কথা শুনেই তানভীরের হঠাৎ কাশি উঠে গেল। আর অন্যদিকে ব্লুটুথে কানেক্টেড থাকা আগন্তুক অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তানভীর কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ে। সারিনা দ্রুত পানির বোতল খুলে তার দিকে এগিয়ে দিল। তানভীর একটু পানি খেল, মনে মনে বলল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এতটুকু মেয়ে চিন্তা ভাবনা কত দূর। সারিনা আবার শান্ত গলায় বলল, আপনি কিছু মনে করবেন না, এই কথাটা বলার একটা কারণ আছে।
এখনকার যুগের ছেলেদের উপর বিশ্বাস করা খুব কঠিন। এমনও হতে পারে আমার সাথে ভালোবাসার নাটক করে শেষে অন্য কাউকে বিয়ে করবে। আর সেটা আমি মানতে পারব না। এইজন্যই আমি ভেবেচিন্তে একটা পদক্ষেপ নিয়েছি। এখন আপনার হেল্প লাগবে। তানভীর একটু চিন্তায় পড়ল। আমার কি করতে হবে ভাবি? সারিনা গলা নিচু করে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বলল, আপনার ভাই মনে হয় ১-২ মাসের মধ্যেই বাংলাদেশে আসবে। তখন একদিন আমি আপনার ভাইয়ের সাথে পার্কে দেখা করব। তানভীর ভ্রু কুঁচকে বলল, তারপর? সারিনা একটু থেমে বলল, এরপর আপনার ভাই আর আমি করব। তানভীর চোখ বড় বড় করে বলল, কি করবেন ভাবি? সারিনা আবার বলল, ওইগুলা আর কি। তানভীর কনফিউজড, ওইগুলা মানে? এবার সারিনার গাল দুটো লাল হয়ে গেল, কেমন জানি লজ্জা লাগছে। তবুও নিজের মনকে শক্ত করে এক নিঃশ্বাসে বলে উঠল, ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা করলে কিসমিস করে ওইগুলা আর কি। এই কথা শুনে তানভীর মাথায় হাত দিয়ে বসে পড়ল, চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ বাঁচাও। সারিনা কিন্তু থামেনি, দ্রুত বলতে লাগলো, তখনই আপনি একবার এলাকার লোক নিয়ে চলে আসবেন আর বলবেন দিন দুপুরে ছেলে মেয়ে পার্কের মধ্যে এসব কি করতেছে। দুই একটা কথা শোনাবেন, তারপর সবাই মিলে আমাদের বিয়ে পড়িয়ে দিবেন। তানভীর এক পলক তাকিয়ে রইল সারিনার দিকে, বিশ্বাসই করতে পারছে না। সারিনা একটু হেসে বলল, কি ভাইয়া, হেল্প করতে পারবেন? আপনি যদি এখনো না বলেন, আমি এক্ষুনি আপনাকে অ্যাটাক করব। এই কথা শুনে তানভীর তড়িঘড়ি করে বলল, করব করব, হেল্প করব। তারপর একটু থেমে বলল, আরেকটা কথা ভাবি, আমাকে তো ভাই চিনে, ওনাকে যদি এমন পাবলিক প্লেসে ধরিয়ে দিই তাহলে তো আমার চাকরি যাবে, জীবনও যাবে। সারিনা কিছুক্ষণ চুপ করে ভাবলো, তারপর চোখ চকচক করে উঠল, বলল, ঠিক আছে, তাহলে আরেকটা প্ল্যান আছে। তানভীর তাকিয়ে মনে মনে বলল, কোন জটলা খিচুড়ি পাকাইতেছে আল্লাহই জানে এই মাইয়া, তবে মেহেরান ভাইয়ের জন্য পারফেক্ট। সারিনা বলল, আপনাকে আমাদের কর দিতে হবে না, আপনি শুধু ১০-২০টা লোক ভাড়া করবেন, টাকা আমি দিব। আপনার পকেট থেকে ১ টাকাও যাবে না। তাদের দিয়ে এই কাজটা করাবেন। আপনার ভাই জানতেও পারবে না। আরেকটা কথা, ওই সময় আপনি আপনার ফোন অফ করে রাখবেন, না হলে আপনার ভাই আপনাকে কল দেবে, আসতে বলবে, তখন আবার ঝামেলা হবে। আপনার কোনো দোষ থাকবে না, আমারও কোনো দোষ থাকবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই কথা বলে সারিনার হাসি মুখে বলল, প্ল্যানটা কেমন হয়েছে ভাইয়া? তানভীর হেসে বলল, মাস্টার প্ল্যান করেছেন ভাবি। আপনি এই বয়সে যেগুলো করছেন, আমি এই বয়সে সেগুলো ভাবতেও পারিনি। আপনাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সারিনা হালকা হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। তখনই তানভীর আবার বলল, আরেকটা কথা ভাবি। সারিনা চোখ তুলে তাকিয়ে বলল, কি কথা? তখনই তানভীর একটু হিসেবি ভঙ্গিতে বলল, আপনি যে ১০ থেকে ২০ জন লোক ভাড়া করার কথা বলেছেন, তাদেরকে কত টাকা দিতে পারবেন? সারিনা একটু ভেবে বলল, কত করে দিতে হবে? তানভীর নির্লিপ্ত গলায় বলল, ২০ জন লোক ভাড়া করতে তো ২ লাখ লাগবে। আর আমাকে ১ লাখ, মোট ৩ লাখ। এই কথা শুনে সারিনার চোখ কপালে উঠে গেল, অবিশ্বাসের গলায় বলে উঠল, এত টাকা? তানভীরের মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাবি, এত টাকাই লাগবে। তারপর একটু থেমে আবার বলল, আচ্ছা, আমি না হয় ৫০,০০০ কমাই নিলাম। আমাকে ৫০,০০০ দিলেই হবে, বেশি লাগবে না, যেহেতু আপনি আমার ভাবি এই সূত্রে। সারিনা কিছুক্ষণ চুপ করে রইল, মাথার ভেতরে এই হিসেব চলতে লাগলো। তারপর ধীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ম্যানেজ করব। তানভীর ভ্রু তুলে তাকিয়ে বলল, এত টাকা আপনি কিভাবে ম্যানেজ করবেন? সারিনা নিঃশ্বাস নিয়ে বলল, আমার কিছু গোল্ডের জিনিস আছে, ওগুলো বিক্রি করলে মোটামুটি হয়ে যাবে। তানভীর একটু থমকে গেল, তারপর বলল, আপনি যদি ওগুলো বিক্রি করেন, বাসার লোকজন জিজ্ঞেস করলে কি বলবেন? সারিনা চোখ নামিয়ে শান্ত গলায় বলল, বাসায় কেউ জিজ্ঞেস করবে না, কারণ এগুলো আমার আম্মুর। আমার আম্মু আমার জন্য রেখে গিয়েছিল। তানভীরের দিকে তাকিয়ে সারিনা বলে উঠল, ওকে, ঠিক আছে, তাহলে ডিল ডান। তানভীর বলল, হুম। বর্তমান সময় তানভীরের সামনে দাঁড়িয়ে থাকা সারিনা সেই আর আগের সারিনা না। চোখে এখন আর দুষ্টুমি নেই, আছে ক্লান্তি আর ভাঙা বিশ্বাস। আপনার ভাইয়ের সাথে আমার সব সম্পর্ক শেষ। কথাগুলো বলার সময় তার গলায় কোনো কাঁপুনি ছিল না, অদ্ভুতভাবে শক্ত ছিল সে, যেন অনেক কাদার পর মানুষ যেমন পাথর হয়ে যায়, তেমন। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, আর সারিনা ১ সেকেন্ডও দাঁড়ালো না, ঘুরে সোজা রেস্টুরেন্টের দিকে হাঁটতে লাগলো। ভেতরে রূপা, মিষ্টি, মিতালিরা অপেক্ষা করছে।